নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প ইলিশ পর্ব, বিমল মিত্রের লেখা। একটি আচমকা হাওয়া এসে নাকে লাগল। ওধারে অষ্টবিহারী মণ্ডল নির্বিরোধে তামাক টানছিল। তামাকের গন্ধে বিভোর। পাশে কপিল জেঠা হাঁটুর ওপর মুখ গুঁজে নির্বাক হয়ে আছেন। রাস্তার পাশে বাক্স আর কাপড়ের পুটলিটার ওপর আদুরি আর হয়ে শুয়ে আছে। আর এধারে কপিল জেঠার গা ঘেঁষে যে কথা শুনছিল গোকুল। হঠাৎ একটা আচমকা হাওয়া এসে নাকে লাগলো, আর সঙ্গে সঙ্গে সবাই চাঙ্গা হয়ে উঠেছে। ইলিশ মাছ ভাজার গন্ধ না? কপিল জেঠা হাঁটুর ওপর থেকে মুখ তুললেন। আদুরি উঠে বসল বাক্সটার ওপর। আজই সকালে এসে নেমেছে এখানে এখন এরা আর ভাত দেয় না। শিয়ালদহ স্টেশনের আইন বদলে গেছে। তাও চিড়িয়ে দিতে এখনো অনেক দেরি হবে। সবই তো সন্ধে হচ্ছে। আদুরি বলে উঠল, ইলিশ মাছের গন্ধ না কাকা? কাকা মাথা নাড়লে। কে জানে সবাই গন্ধ টের পেয়েছে কিনা। শিয়ালদরে হাজার হাজার লোক পেলে নিশ্চয় গোকুলের মতো জিভ দিয়ে জল পড়ত। ও গোকুল, চললি কোথায়? আসছি খুড়ি, একটু বেরিয়ে আসো। গোকুল সোজা বেরিয়ে এলো শিয়ালদহ স্টেশনের এলাকার বাইরে। ইলিশ মাছ ভাজার গন্ধটা যেন ওই দিক থেকেই আসছে। সামনে যতদূর চোখ চাও কেবল মানুষ আর মানুষ। মানুষের ঢেউ নবাবপুরের পদ্মার ঢেউয়ের মতন অফুরন্ত। গোকুল চেয়ে চেয়ে দেখতে লাগল। গড় গড় করে গাড়ি চলছে। রাস্তাটার ওপাশে অনেক দোকান। অষ্টবিহারী মণ্ডলের মুরগি বাতাসা দোকানের চেয়েও অনেক বড়। পদ্মা চরে তীরের মতো প্যাচপেচে কাটা চারিদিকে। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে। গোকুল স্টেশনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আজান মিয়ার বাড়ির পাশ দিয়ে পদ্মা নদীর জল বর্ষার সময়ে বয়ে যায়। তবু সে তীর ঘেঁষে ঘেঁষে চলতেও এখন ভয় করে না গোকুলের। পদ্মার ঢেউ লাগলে কি আর হবে, বড় জোর সাঁতরে গিয়ে মাইল দুয়েক ভেসে পীরগঞ্জের ঘাটে গিয়ে উঠবে। কিন্তু এখানে গাড়িগুলোর চাকার তলায় একবার যদি পিছলে যায় তো আর দেখতে হবে না। গাড়ি ঘোড়া লোকজনের ভিড় এড়িয়ে রাস্তার উল্টো দিকে এসে হাজির হলো গোকুল। রাস্তার ওপরেই একটা উনুনের ওপর কড়াই ভরে তেলে ভাজা ভাজছে। পেঁয়াজ আর বেসন দিয়ে পড়া, মন্দ নয়। বর্ষাকালে নেদু পাড়ুয়ে দোকানে ভাজত। তার পাশেই ফলের দোকান। আঙুর, বেদানা, আম, নেবু আরও অনেক। ফল খেয়ে কি হয় কে জানে। ওই ফলেরই আবার বাহার। এদিকটা বাজার বুঝি। হল্লার চিৎকার, দো দো আনা জোড়া, জোড়া দো দো আনা। কি সর্বনাশ! আজান মিয়ার বাড়ির পেছন দিকে ওই রকম নেবু গাছে একেবারে ভর্তি। পেকে পেকে টুকটুক করে পড়ে যাচ্ছে। কত খাবে খা না। সেই নেবু বলে কি না 2 আনা জোড়া। এ কলকাতা নয় তো, শয়তানের জায়গা। ওদিকে মাছের বাজার। বড় বড় রুই মাছ কেটে বিক্রি করছে, 4.5 টাকা সের। মাথায় রাখো ওই মাছ। কত করে ডিম গো? 5 আনা জোড়া। চারিদিকে মাছের গন্ধে জায়গাটা বেশ মজে আছে। তা গঞ্জের ঘাটে যখন ইলিশ মাছের চালান হয় তখন সে অন্যরকম ব্যাপার। আর সেই মাছ আর এই মাছ। মাছের গা এমন কালচে কেন? গা হবে রূপোর মতো ঝকঝকে, চওড়ার উপর পাত যেন একখানা। হাতে করে তুললে চোখ ঝলসে যাবে। তবেই তো ইলিশ মাছ। আহা, করেন কি? আরে না না, ও মাছটা ভালো হবে না। এক ভদ্রলোক ইলিশ কিনছেন। মাছ চেনে না, সরু পেট, মোটা নেজ। ওটা খারাপ, এইটা নিন। এই যে ওজনে আপনার কম বলতে বেশি নয়। আনাড়ি লোককে ঠকাচ্ছিল মাছওয়ালা।
আরে তুমি থামো, মাছ আমি চিনি নে, জেলের ছেলে, পদ্মার চরে জন্ম, চোখ বুজে মাছের গন্ধ শুকিয়ে মাছ কেমন বলে দিতে পারি। গোকুল ভদ্রলোককে বাঁচিয়ে দিল। মাছখানার দিকে গোকুল একবার ভালো করে দেখলে, তা বোয়া তিনেক তেল বেরোবে। বরফে কিছু কি আর আছে? একটা দড়ি মাছটার কানের মধ্যে দিয়ে ঢুকিয়ে বেঁধে দিলে, এবার দিব্যি হাতে ঝুলিয়ে নিয়ে যান। ভদ্রলোক দাম দিয়ে মাছটা হাতে ঝুলিয়ে নিয়ে চলতে লাগলেন। গোকুল একদৃষ্টিতে দেখতে লাগলো। অনেক দিন ইলিশ খাওয়া হয়নি। ইলিশ মাছ কেন, ভাতই যেন জুটেছে। অথচ পদ্মার চরে ছেলেদের ইলিশ মাছের মরশুমে ভাত না হলেও চলে যে। ইলিশ মাছ খেয়ে কতদিন কাটে। বাজার থেকে বেরিয়ে ভদ্রলোক রাস্তায় পড়লেন। হাতে মাছ ঝুলছে, চকচকে যেন রূপোর পাত একখানা, একবার দক্ষিণ, একবার পূব আর একবার উত্তর, এমনি করে। চারদিক ভিড়, রাস্তায় কি আর সুস্থির হয়ে হাঁটা যায়? ভদ্রলোককে মাঝে মাঝে দেখা যায়, আবার মাঝে মাঝে লোকের আড়াল পড়ে। ভদ্রলোক কোন দিকে যাবেন, কোথায় বাড়ি, কে জানে। গোকুলও পেছন পেছন চলতে লাগলো। গোকুলের মনে হলো সে যেন একলা নৌকাখানা নিয়ে বেরিয়েছে। গভীর রাত, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সামনে পেছনে ডাইনে বাঁয়ে কেবল ইলিশ মাছ ধরা জেলে নৌকা। সারা রাত এমনি করে মাছ ধরে। ভোর না হতে জেটিঘাটায় গিয়ে পৌঁছতে হবে। শহরের আলোগুলি সব যেন নৌকার বাতি। সাগর মাঝির বেটা গোকুল। বাপ যখন বেঁচে ছিল, কতদিন বাপের সঙ্গে সমস্ত রাত পদ্মায় ভেসে বেরিয়েছে, কখনো ঘুমিয়ে, কখনো বৈঠা ধরে। কিন্তু এবার কি আকাল এলো! ইলিশ মাছের মরশুমের সময়ে ভিটে গা ছেড়ে চলে আসতে হলো। কপিল কাকা প্রথমে আসতে চাননি। বলছিল, গেলে খাবো কি? তা বটে, জলচর মানুষ তারা, ডাঙার দেশে এসে খাবে কি? কিন্তু শেষ পর্যন্ত আসতেই হলো। দলকে দল, গ্রামকে গ্রাম। অষ্টবিহারী মণ্ডল বুড়ো মানুষ, মুড়কি বাতাসা দোকান করে চালাতো। সে চলে এলো এই সঙ্গে। খুড়ির হাত ধরে গোকুল এসে জাহাজে উঠেছে। কোথা দিয়ে তারপর কি ঘটেছে, রেলে, হাঁটা পথে, কি করে দলের মধ্যে থেকে একসঙ্গে পৌঁছে গেছে, কিছু মনে নেই। কিছু মনে থাকবার কথা নয়, কিছু মনে ছিলও না। কিন্তু হঠাৎ সন্ধ্যাবেলা একটা আচমকা হাওয়া এসে নাকে লাগতেই সমস্ত শিয়ালদহ স্টেশনময় লোক একেবারে আনমনা হয়ে গেছে। ভদ্রলোক মাছটা হাতে ঝুলিয়ে তখনও চলেছেন। গোকুল এক অজানা আকর্ষণে চলেছে পেছন পেছন। চারিদিকের অন্ধকারের মধ্যে ইলিশ মাছের চকচকে গাটা যেন জ্বলছে। সারা পথ যেন আলো হয়ে যাচ্ছে সেই রূপে। একবার ভদ্রলোক একটা গলির মধ্যে ঢুকলেন। অন্ধকার গলি, ভদ্রলোককে আবছা দেখা যায়, কিন্তু ইলিশ মাছটাকে স্পষ্ট নজরে পড়ে। সেই ইলিশ মাছটাকে লক্ষ্য করে গোকুল চলতে লাগলো। খুড়ি খুব ভালো রাঁধতে পারত। কাঁচা ইলিশের সর্ষে বাটা, নতুন আউশ ধানের ভাতের সঙ্গে কাঁচা ইলিশের ঝাল। ইলিশ মাছের মরশুমে জেলে পাড়া যেখানে যাও, কেবল ওই এক গন্ধ। সকাল থেকে রাত পর্যন্ত ওই ইলিশ আর ইলিশ। ওই সময়ে জেলে পাড়া খাতির। বড় বড় বাবুরা সস্তায় মাছ কিনতে জলকাদা মারিয়ে আসত জেলে পাড়ায়। ভদ্রলোক এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় পড়লেন। এখানে আর ট্রাম গাড়ি লোকজনের ভিড় নেই। খানিকটা ছাড়া ছাড়া বাড়ি। এ কোন দিক কে জানে। শিয়ালদা স্টেশনের বাইরেটায় দেখেছে গোকুল, কিন্তু সে কলকাতা যে কত বড় তা কে জানে। একা রাস্তা দিয়ে সে চলতেও পারবে না পথ চুনে। ভদ্রলোক চলেছেন আর ইলিশ মাছ দুলছে পাশে। সে ইলিশ মাছের আকর্ষণে গোকুল কত দূরে কোথায় চলে এসেছে কে বলবে। এদিকে এসে ভদ্রলোক একেবারে একটা বাড়ির সামনের দরজায় কড়া নাড়তে লাগলেন। গোকুল খানিকটা দূরে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে দরজা খুলে দিলে ছেলেরা।
ভদ্রলোক ইলিশ মাছ নিয়ে ভেতরে ঢুকতেই সদর দরজা বন্ধ হয়ে গেল। গোকুল যেন হঠাৎ দিশাহারা হয়ে বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে চিৎকার আসছে। ছোট বাড়ি, ভেতরের সব কথা বাইরে থেকে শোনা যায়। বাবা ইলিশ মাছ এনেছে, বাবা ইলিশ মাছ এনেছে। অনেক ছেলেমেয়ে একসঙ্গে হই হই করে উঠল। কত করে সে নিলে গো? মাছটা খুব ভালো মনে হচ্ছে। 7.5 টাকার কম দিলে না? 7.5 টাকার এই মাছ? ও, আগে টাকা 4টেও খেয়েছি এককালে। অনেকদিন ইলিশ আনেনি। সময়ের জিনিস, দামের কথা ভাবলে চলবে কেন? আহা, মাছ নয় তো, রূপ যেন পিছলে পড়ছে। বউ বোধহয় মাছ করতে বসেছে। হাঁসবটির চারপাশে গোল হয়ে ঘিরে বসেছে ছেলেমেয়েরা। তাদের কথাবার্তা কানে আসছে। বউ মাছ করছে আর স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বোধ করি অনেকদিন পরে ইলিশ মাছ এসেছে বাড়িতে, তাই যেন উৎসব হয়ে গেছে। পেটিগুলো দিয়ে কাঁচা মাছের ঝাল আর কিছু মাছ ভাজা হোক, স্বামী প্রস্তাব দিলেন। খুকিটা যে আবার কাঁচা জাল খায় না, ওর জন্য আবার আলাদা করে করতে হবে। খুকিকে ইলিশ মাছ দিও না, এই সেদিন অসুখ থেকে উঠেছে। খুকি কেঁদে উঠল। তারপর সবাই তাকে থামায় ভালো কথা বলে। নতুন করে উনুনে আগুন দেয়া হলো। এবার ভাজা হচ্ছে মাছগুলো, কলকল করে আওয়াজ আসছে গোকুলের কানে। কড়াই মাছগুলো ছাড়বার সঙ্গে সঙ্গে যত তেল বেরোবে তত এরকম শব্দ হবে। খুড়ির মাছ ভাজা যে গোকুল নবাবপুরে দাওয়ায় বসে দেখেছে, কলকাতার চারিদিকে একটা মাছ ভাজার গন্ধে যেন একেবারে বিভোর হয়ে উঠেছে। অন্তত সেই অন্ধকারে একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোকুলের তাই মনে হলো। খানিক পরে বোঝা গেল সবাই খেতে বসেছে। পল্টুকে আরেকটা ভাজা দাও মা। ও মা, খুকির গলায় কাঁটা আটকে গেছে। কাঁটা কাঁটা ছাড়া ছাড়া কথা টুকরো বাতাসে ভেসে আসে। তারপর অনেক রাত হলো। খাওয়ার পালা চুকল। বাতাসে ইলিশ মাছের গন্ধ আর নেই। গোকুল তখনও ঠায় সেখানে দাঁড়িয়ে। সে যেন মন্ত্রমুগ্ধের মতো নিশ্চল নিথর হয়ে গেছে। হঠাৎ বাড়িটার সদর দরজা খুলে গেল। গোকুল দেখলে সে ভদ্রলোক বাইরে আসছে। কে কে ওখানে দাঁড়িয়ে? কথা কয় না? ভদ্রলোকের গায়ে জামা নেই। পেট ভরে ইলিশ মাছ খেয়ে একটু হাওয়া লাগাতে বেরিয়েছেন গায়ে। কে রে তুই? কোথায় বাড়ি পোকা? ভদ্রলোক অন্ধকারে মুখ নিচু করে দেখতে লাগলেন। নবাবপুরে দেশ বাবু, এখানে পালিয়ে এসেছি পাকিস্তান থেকে। তা এখানে কেন? এই বেলেঘাটা রাস্তায় ওই ক্যাম্পে যাও না? ওই যে ওই দিকে। আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অনেক দূরের দিকে। রাস্তে চিনতে পারবো না কিছু। কলকাতায় নতুন আমরা। এখানে একটু রাতের মতো শুতে দিন, মিনতি করলে বকুল। সত্যি খিদে নাড়ি টনটন করছে। কত গভীর রাত হয়েছে কে জানে এখন। রাস্তা চিনে সে শিয়ালদহ স্টেশন কি করে ফিরে যাবে? ভদ্রলোক ভদ্রলোকই বটে, ভারী ভালো লোক। এক মুহূর্তে সহানুভূতিতে গলে গেলেন। বললেন, শোও না, আমার তো ঘর পড়েই আছে। নিয়ে গেলেন ভেতরে, একেবারে উঠোনের পাশের একটা ছোট্ট ঘরে। বললেন, থাকো না এখানে আয়েস করে শুয়ে। খানিক পরে জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া হয়েছে তোমার? না। ভদ্রলোকের বউ এলেন। বললেন, হ্যাঁ গো, ভাত ডাল তো অনেক রয়েছে ওবেলা, দেবো বেড়ে? বড় থালায় করে যত্ন করে ভাত বেড়ে দেওয়া হলো। ভদ্রমহিলা বললেন, ওই চৌবাচ্চা জলে হাত মুখ ধুয়ে নাও, ভাত বেড়ে দিয়েছি। গোকুলের কেমন যেন অপ্রত্যাশিতভাবে জিভ দিয়ে লালা গড়াতে লাগলো। ভাতের লোভে নয়, অনেক দিন ধরে চিড়ে খাচ্ছি। তারপর আজ হঠাৎ ভাত খেতে পাওয়া, সেটা যেন মোটেই বড় কথা নয়।
কিন্তু বহুদিন পরে আবার ইলিশ মাছ খেতে পাওয়া, নিজের পছন্দ করা ইলিশ মাছ, যে মাছ ভাজার গন্ধ এতক্ষণ শুকিয়েছে সে অন্ধকারে দাঁড়িয়ে, যে মাছ ভাজার কলকল শব্দ শুনেছে সে, সেই মাছ ভাজা তাকে খেতে দেবে। আর দুটো ভাত দেবো বাচ্চা? যে ভাত কটা পাতে প্রথমবার দিয়েছিল তাই সব এখনো খায়নি, কিছু রেখে দিয়েছে। চচ্চড়ি আর ছোলার ডাল দিয়ে পেট ভরিয়ে লাভ কি? একখানা ইলিশ মাছ ভাজা হলেই তো এক থালা ভাত উড়ে যায়। হাত আর নড়ছে না বকুলের। এরা ইলিশ মাছ দিতে এত দেরি করছে কেন? তবে বোধহয় ডাল দিয়ে সব ভাতগুলো খেয়ে নিলে তখন আসবে নতুন করে ভাত আর ইলিশ মাছের ঝাল। এক নিমেষে পাতের সব কিছু চেটে পুটে খেয়ে শেষ করে দিলে বকুল। এবার ইলিশ মাছ দিই, আর একটু ভাত আর ছোলার ডাল দিই। পেট তোমার ভরল না বাছা। সেই ডাল আর ভাত আর চচ্চড়ি, ইলিশ মাছের নাম কেউ তো করছে না। বাধা শুনলেন না, জোর করে আরও ভাত, ঝিঙের তরকারি আর ছোলার ডাল ঢেলে দিয়ে গেলেন। বললেন, খাও পেট ভরে, লজ্জা করো না, তুমি লাজ্জুক দেখছি খুব। ও ডালটা আবার ফেলে রাখছো কেন? সমস্ত খেয়ে বকুলের মনে হলো তার যেন পেট ভরল না, যেন শিয়ালদহ স্টেশনে লঙ্গরখানায় অপু হয়ে বসে এসে চিড়ে খেলে এতক্ষণ ধরো। হাত মুখ ধুয়ে নিয়ে উঠল বকুল। উঠে নিজের বারান্দাটায় বিছানা পাতলে, চোখ বুঝবার চেষ্টা করছে। হঠাৎ কানে গেল, ভদ্রমহিলা বলছেন, জানো, খেতে খেতে ছেলেটা চোখ দিয়ে জল পড়ছিল। ভদ্রলোক বললেন, অনেকদিন এমন পেট ভরে খেতে পায়নি কি না? আহা, আনন্দে চোখে একবার জল এসে গেছে ছোড়া। কিন্তু অত পেট ভরে ভাত খেয়েও সারা রাত ঘুম এলো না বকুলের। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।